দরজা খোলার সময়, সাইকেলে চড়ার সময়, আবার কখনো বা কোনো বস্তুকে উঠানোর সময় আমাদের বল প্রয়োগ করতে হয়। এমনকি গতিশীল কোনো বস্তুকে থামানোর জন্য বল প্রয়োগের দরকার হয়। কিন্তু ফিজিক্সে বলের পরিচয় দেয়া হয়েছে একটু ভিন্নভাবে। আজকের পর্বে আমরা এই বল নিয়েই জানব, সাথে জড়তা নামে নতুন একটি কনসেপ্ট শিখব। চলো প্রথমে জড়তা দিয়ে শুরু করি। স্কুলে যাওয়ার জন্য যখন তুমি সাইকেলে চড়ে বসো, তখন তোমার সাইকেলটি ততক্ষণ স্থির অবস্থাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি সাইকেলের প্যাডেলে পা চালাবে। আবার চলতে চলতে যখন প্যাডেল দেওয়া বন্ধ করে দাও, তখন কি সাথে সাথে সাইকেলটি বন্ধ হয়ে যায়? খেয়াল করে দেখবে সাইকেলটি ধীরে ধীরে স্পিড কমিয়ে থামছে। অর্থাৎ প্যাডেল না দেওয়া পর্যন্ত কোনো স্থির সাইকেল স্থির থাকতে চায়, আর প্যাডেল থামিয়ে দেওয়ার পরে গতিশীল সাইকেল গতিশীল থাকতে চায়। এইরকম কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়া বা কোনো গতিশীল বস্তুর গতিতে থাকতে চাওয়ার যে ইচ্ছা বা ধর্ম রয়েছে, তাকে জড়তা বলে। চলো আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি জড়তা কি। তুমি যখন থেমে থাকা কোনো বাসে ওঠো, তখন স্থির বাসের সাপেক্ষে তুমিও স্থির অবস্থায় থাকো। মনে করে দেখো তো, বাস যখন হঠাৎ চলা শুরু করে, তখন তুমিও পিছনের দিকে পড়ে যেতে নাও, তাই না? আবার ঠিক উল্টোটা হয় যখন বাসটি হঠাৎ করে ব্রেক ধরে বসে, তখন তুমি সামনের দিকে পড়ে যেতে শুরু করো। এরকমটা হয় জড়তার কারণে। খেয়াল করে দেখো, তুমি যখন বাসে দাঁড়িয়েছিলে, তখন তোমার পায়ের অংশটুকু শুধু বাসের সাথে লেগেছিল। তাই বাসটি যখন হঠাৎ চলা শুরু করবে, তখন বাসের সাথে লেগে থাকা তোমার পায়ের অংশটুকু বাসের সাথে সাথে গতিশীল হয়ে পড়বে। কিন্তু তোমার শরীরের উপরের অংশটুকু জড়তার কারণে স্থির অবস্থাতেই থাকতে চায়। তাই শরীরের নিচের অংশ গতিশীল হয়ে সামনে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু উপরের অংশ স্থির থাকায় তুমি পিছন দিকে হেলে পড়েছো। স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার এই ইচ্ছাকেই বলে স্থিতি জড়তা। ঠিক উল্টোটা হয় যখন বাসটি হঠাৎ ব্রেক ধরে, তখন তোমার শরীরের নিচের অংশটুকু বাসের সাথে সাথে থেমে যেতে থাকে, কিন্তু উপরের অংশটুকু গতিশীল অবস্থায় ছিল বলে তুমি সামনের দিকে হেলে পড়ো। একে বলে গতি জড়তা। গতি জড়তার আরেকটি উদাহরণ হলো চলন্ত বাস থেকে নামার সময় পড়ে যাওয়া। বাসে থাকা অবস্থায় তুমি গতিশীল ছিলে, যখনই মাটিতে পা দিয়েছো, তখন তোমার শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনে এগিয়ে যেতে চায়, আর তুমিও পড়ে যাও। চলো এবার জড়তা ও ভরের মধ্যে সম্পর্ক দেখে আসি। ধরে নাও তুমি একটি লোহার বল এবং একটি প্লাস্টিকের বল ধাক্কা দিয়ে নাড়াতে চেষ্টা করছো। ভেবে দেখো তো, কোন বলটি নাড়াতে তোমার বেশি ধাক্কা দিতে হবে? ঠিক ধরেছ, লোহার বলটির ভর যেহেতু বেশি, তাই এটি থামানো অবস্থা থেকে চলমান অবস্থায় নিতে বেশি ধাক্কা দিতে হবে। অর্থাৎ যার ভর যত বেশি, তার জড়তাও তত বেশি। সুতরাং জড়তা ভরের উপর নির্ভর করে। চলো এবার বল সম্পর্কে ধারণা নিয়ে আসি। বল শব্দটি আমাদের প্রতিদিনের জীবনে অনেক ইউজ করে থাকি। যখন তুমি কোনো কিছুকে টেনে নিয়ে আসো বা ঠেলে সামনে এগিয়ে দাও, তখন তুমি বস্তুটিতে বল প্রয়োগ করছো বলতে পারো। চলো এবার মজার একটি এক্সাম্পল দেখে নিই। মনে করো তুমি তোমার বন্ধুর সাথে ফুটবল খেলছো। স্থির ফুটবলটিকে তোমার বন্ধুর দিকে পাঠাতে হলে তোমাকে ফুটবলে কিক করতে হবে। এই কিক দেওয়ার মাধ্যমে তুমি ফুটবলটিকে বল দিচ্ছ, আর তোমার বন্ধুও বল দিচ্ছে ফুটবলটিকে থামানোর জন্য। অর্থাৎ কোনো গতিশীল বস্তুকে স্থির করতে বা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে যা দেওয়া হয়, তাই বল। আবার তুমি যখন ফুটবলটিতে কিক করেছিলে, তখন কিকটি তোমার বন্ধুর দিকে করেছিলে, তাই বলা যায় বল একটি ভেক্টর রাশি। চলো প্রচলিত কিছু বল নিয়ে ধারণা নিয়ে আসি। মাটিতে যখন তুমি দাঁড়িয়ে থাকো, তখন তোমার পা মাটির দিকে একটি বল দেয়। একইভাবে মাটিও তোমার বলের বিপরীতে একটি বল দেয়। দুটি বল সমান হলেই তুমি মাটিতে দাঁড়িয়ে থাকতে পারো। আবার সকল বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। একে অভিকর্ষজ বল বলে। তুমি যখন কোনো বস্তুকে উপরে তোলো, তখন এই বলের বিপরীতে তোমাকে বল দিতে হয়। ঠিক তেমনি পানিতে ভাসার সময় পানি তোমার ওজনের বিপরীতে বল দেয়, তাই তুমি পানিতে ভাসতে পারো। আবার সাইকেল চালানোর সময় সাইকেলের প্যাডেলেও তোমাকে বল প্রয়োগ করতে হয়, ফলে সাইকেল সামনে এগিয়ে যায়। তুমি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলে, তখন বাতাসের বাধা কাজ করছিল সাইকেলের গতির বিপরীতে। আবার যখন তুমি ফুটবলটি তোমার বন্ধুর কাছে পাস দিচ্ছিলে, তখন ফুটবলটির গতি ধীরে ধীরে কমে যাচ্ছিল, কারণ মাঠের ঘাস ফুটবলের গতিকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছিল। এরকমভাবে যে বল কোনো বস্তুর গতিকে বাধা দেয়, তাকে ঘর্ষণ বলে। এখন প্রশ্ন হলো, ফুটবলটিকে ঘর্ষণ ছাড়া একটি তলের উপর দিয়ে চলতে দেওয়া হলে তার বেগ কেমন হতো?
বিজ্ঞানী নিউটন তার গতির প্রথম সূত্রে বলেছেন, বাহির থেকে কোনো বল না দিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলবে। অর্থাৎ তুমি যদি স্থির ফুটবলটিতে কোনো বল প্রয়োগ না করো, তাহলে বলটি আজীবন স্থির অবস্থাতেই থাকবে। আর যদি ফুটবলটিতে বাহির থেকে কোনো বাধা না দেওয়া হয়, তাহলে বলটি ঠিক যে বেগে এগোচ্ছিল ঠিক সেই বেগেই সামনে এগোতে থাকবে। এটাকে আমরা কিছুক্ষণ আগে জড়তা হিসাবে জেনে এসেছি। তাহলে বলা যায় নিউটনের গতির প্রথম সূত্রটি কোনো বস্তুর জড়তা ও বলের ধারণা দেয়। আজকের পর্ব এই পর্যন্তই। আজকের পর্বে তুমি জড়তা ও বল নিয়ে বিস্তারিত জানলে। আমাদের আগামী পর্বে বিভিন্ন প্রকারের বল সম্পর্কে আলোচনা করব। আশা করি ভালো আছো। গত পর্বে তুমি বল ও জড়তা সম্পর্কে ধারণা পেয়েছো এবং নিউটনের গতির প্রথম সূত্রের সাথে এদের সম্পর্ক দেখেছো। আজকের পর্বে তুমি বিভিন্ন প্রকারের বল ও তাদের রিয়েল লাইফ এক্সাম্পলস সম্পর্কে জানবে। চলো প্রথমে গত পর্বের কিছু এক্সাম্পলস দেখে নিই। তুমি যখন তোমার বন্ধুর সাথে ফুটবল খেলার সময় বলে কিক করছো, তখন ফুটবলটির সাথে তোমার পায়ের স্পর্শ হয়েছিল। আবার যখন তুমি একটি ভরা বালতি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তখন তোমার বালতিটিকে টাচ করতে হবে। এরকম যে সকল বল সৃষ্টির জন্য স্পর্শ করার প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। আবার এমন কিছু বল রয়েছে যেগুলো কোনো বস্তুর স্পর্শ ছাড়াই কাজ করতে পারে, তাদেরকে অস্পর্শ বল বলে। এই মুহূর্তে এমন কোনো এক্সাম্পলস কি তোমার মাথায় আসছে? ভালো মতো চিন্তা করে দেখো তো। যখন গাছ থেকে আম আলাদা হয়ে যায়, তখন মহাকর্ষের কারণে সেটি নিচের দিকে পড়তে থাকে। এই উদাহরণটি তোমার অবশ্যই জানা আছে। আবার দুটি চুম্বককে যখন তুমি কাছাকাছি রাখবে, তখন দেখবে চুম্বকগুলোর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। খেয়াল করে দেখো, এই বলগুলো স্পর্শ ছাড়াই কাজ করছে, তাই এরা অস্পর্শ বল। তবে মজার ব্যাপার হচ্ছে, বাহ্যিকভাবে দেখতে স্পর্শ করা মনে হলো, আসলে বস্তু দুটি কখনো একে অন্যকে স্পর্শ করে না। কেননা অণু পরমাণুকে ঘিরে থাকা ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো সরাসরি স্পর্শ না করে বরং তাদের তড়িৎ চৌম্বক বল দিয়ে একে অন্যের সাথে কাজ করে। অর্থাৎ আক্ষরিক অর্থে সব বলই অস্পর্শ বল। এখন যদি তোমাকে বলা হয় যে বলের কিছু উদাহরণ দিতে, তবে খুব সহজে তুমি বলের অনেকগুলো উদাহরণ দিতে পারবে। কিন্তু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবে আমাদের চারপাশে যত রকমের বল রয়েছে সবগুলোকে এই 4 ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে তড়িৎ চৌম্বক ও দুর্বল নিউক্লিয়ার বলকে সায়েন্টিস্টরা একটি সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পেরেছেন। এটি ফিজিক্সের অনেক বড় একটি সাকসেস বলা যায়। চলো প্রথমে মহাকর্ষ বল নিয়ে ধারণা নিয়ে আসি। আমরা সবাই জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার চাঁদ ঘুরছে পৃথিবীকে ঘিরে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন এমনটা হচ্ছে? চাঁদ, পৃথিবী সহ গ্যালাক্সির সকল নক্ষত্রের এই ঘুরপাকের পিছনে কারণ হচ্ছে মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে, তখন তাকে বলা হয় মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল। গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে বলেই আমরা আমাদের ওজন ফিল করতে পারি এবং যে কোনো বস্তুকে ছেড়ে দিলে সেটি নিচের দিকে পড়ে যায়। এবার জানবো বিদ্যুৎ চৌম্বকীয় বল নিয়ে। চুম্বকের এক্সাম্পলটি নিশ্চয়ই মনে আছে তোমার। আর তড়িৎ বলের একটি মজার এক্সাম্পল হচ্ছে, শীতকালে তুমি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে সেটা কিছু কাগজের টুকরোর উপর রাখবে, তখন দেখবে কাগজের টুকরোগুলো চিরুনির সাথে লেগে আছে। একটি ইনফরমেশন জেনে অবাক হবে যে এই 4টি বলের মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ চৌম্বকীয় বলই আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে। এই লেসনের শেষে তুমি তার প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা, এখন বলো তো, মহাকর্ষ বলের শক্তি বেশি নাকি তড়িৎ চৌম্বকীয় বলের? একবার চিরুনির এক্সাম্পলটি দেখলেই বুঝতে পারবে। চিরুনি যখন কাগজের টুকরোগুলোকে টেনে নেয়, তখন কিন্তু এই টুকরোগুলোর মধ্যে গ্র্যাভিটি কাজ করছে, কিন্তু তাও টুকরোগুলো গ্র্যাভিটির কারণে নিচে না পড়ে যে চিরুনির সাথে আটকে আছে। এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে তড়িৎ চৌম্বকীয় বল প্রায় 10⁻36 গুণ শক্তিশালী। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম বুঝতে পেরেছো তো? যদি না বুঝে থাকো, প্রথম থেকে ভিডিওটি আবার দেখো। মহাকর্ষ বল ও তড়িৎ বলের মধ্যে পার্থক্যগুলো এক নজরে দেখে নাও।
চলো এখন জেনে নেই নিউক্লিয় বল কাকে বলে। নিউক্লিয় বল সবল এবং দুর্বল দুটোই হতে পারে। দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য দেখলে তোমার জন্য দুর্বল নিউক্লিয় বল মনে রাখা ইজি হয়ে যাবে। দুর্বল নিউক্লিয় বল তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল হলেও মহাকর্ষীয় বলের মতন এত দুর্বল নয়। মহাকর্ষ ও তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বে কাজ করতে পারলেও দুর্বল নিউক্লিয় বল খুবই অল্প দূরত্বে কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি বের হয় সেটা এই বলের কারণে হয়ে থাকে। এই সম্পর্কে তোমরা পরবর্তীতে ডিটেইলসে জানবে। এবার চলে যাব সবল নিউক্লিয় বলের কাছে। তুমি অলরেডি কেমিস্ট্রিতে পড়ে এসেছো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন ও নিউট্রন। এই প্রোটন ও নিউট্রন প্রচন্ড শক্তিশালী বল দিয়ে নিজেদের আটকে রাখে। এই শক্তিশালী বলটি সবল নিউক্লিয় বল। যেহেতু তারা একে অপরের সাথে শক্তভাবে আটকে থাকে, তাই নিউক্লিয়াসকে ভেঙে অনেক শক্তি তৈরি করা সম্ভব। সূর্য থেকে আলোর তাপ এই বলের মাধ্যমেই তৈরি হয়। তাহলে বুঝতেই পারছো কেন সূর্যের তাপ এত বেশি। চলো এবার সবগুলো মৌলিক বলের তীব্রতার কম্প্যারিজন এবং তাদের মান দেখে নিই। ধরে নাও মহাকর্ষ বলের তীব্রতার মান 1, তাহলে বাকি বলগুলোর তীব্রতার আপেক্ষিক মান ছকটি খেয়াল করলে দেখতে পারবে। টেবিলটি থেকে এর মধ্যেই তুমি জেনে গিয়েছো যে মহাকর্ষ বল সবচেয়ে কম তীব্র। তারপর আসবে দুর্বল নিউক্লিয় বল এবং চৌম্বকীয় বল, আর সবার শেষে আসবে সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল। এবার চলো সাম্য বল ও অসাম্য বল নিয়ে ডিটেইলসে জেনে আসি। তুমি কি রশি টানাটানি কম্পিটিশন দেখেছো কখনো? খেয়াল করে দেখো, রশিটির মাঝে একটি রুমাল বাঁধা আছে এবং দুই দলই চেষ্টা করছে রুমালটি নিজেদের কাছে নিয়ে যাওয়ার। যদি দেখো রুমালটি কোনো দিকেই সরছে না, তাহলে বুঝতে হবে দুই দলই সমান বল প্রয়োগ করছে। এই সময় দুই দলের প্রযুক্ত বলকে বলা হবে সাম্য বল। কিছুক্ষণ পর দেখা গেল নীল দলের দিকে রুমালটি সরে যাচ্ছে, অর্থাৎ নীল দল লাল দলের চেয়ে বেশি বল প্রয়োগ করছে। এই অবস্থায় দুই দলের প্রযুক্ত বলের একটা ডিফারেন্স তৈরি হয়, তাকে অসাম্য বল বলে। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আজকের পর্ব থেকে তুমি বিভিন্ন প্রকারের বল এবং বাস্তব জীবনে তাদের উদাহরণ সম্পর্কে শিখলে। আগামী পর্বে আমরা গতি ও বলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা বলের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা গতি ও বলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। নিউটনের গতি বিষয়ক যে 3টি সূত্র আছে, এর মধ্যে প্রথম সূত্রটি তুমি অলরেডি শিখে এসেছো। চলো তাহলে এবার দ্বিতীয় সূত্রটি জেনে আসি। ফুটবল মাঠে আমরা সবসময় খেলোয়াড়কে স্থির ফুটবলে কিক করে সেটা গতিশীল করতে দেখেছি। যখন ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়, সেই বলের কারণে স্থির ফুটবলটি গতিশীল হয়। যখন কাছের খেলোয়াড়কে পাস দিতে হয়, তখন বলটিতে আস্তে কিক করা হয় এবং বলটি অল্প দূরত্ব অতিক্রম করে। কিন্তু বলটি যখন দূরে পাস দিতে হয়, তখন বলটিতে জোরে কিক করতে হয়। আবার ধরো তোমার বন্ধু স্কেটবোর্ডে দাঁড়িয়ে আছে, তুমি তাকে আস্তে করে ধাক্কা দিলে সে অল্প পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, কিন্তু বেশি শক্তি দিয়ে বন্ধুকে জোরে ধাক্কা দিলে সে অনেকখানি দূরত্ব অতিক্রম করতে পারবে এবং ঘর্ষণের কারণে থেমে না যাওয়া পর্যন্ত গড়িয়ে যেতে থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো, বল বাড়ার সাথে সাথে বেগেরও পরিবর্তন বেশি হয়েছে। আবার ধরো তোমার বন্ধু স্কেটবোর্ডে দাঁড়িয়ে আছে, ধরি বন্ধু সহ স্কেটবোর্ডের ভর mkg। এখন মনে করো তুমি তাকে F বলে ধাক্কা দিলে, সে t সময়ে v বেগ প্রাপ্ত হবে। কিন্তু এখন তোমার বন্ধু স্কেটবোর্ড সহ একটি গাড়িতে বসলে গাড়ি সহ তার ভর হবে আগের চেয়ে 5 গুণ, অর্থাৎ 5 mkg। তাহলে বলের পরিমাণ সেম রাখলে বেগের পরিমাণ পাওয়া যাবে আগের বেগের 5/1 তাহলে বুঝতেই পারছো, ভর বাড়ার সাথে সাথে বেগের পরিমাণও কমে গিয়েছে। আবার চিন্তা করে দেখো, একই বেগে স্কেটবোর্ড এবং গাড়িকে গতিশীল করার জন্য গাড়িতে একটু বেশি বল দিতে হবে। একইভাবে থামাতে চাইলেও স্কেটবোর্ড থেকে গাড়িতে একটু বেশি বল দিতে হবে। এর কারণ হলো ভরবেগ। তাহলে এবার চলো ভরবেগ সম্পর্কে জেনে আসি। বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর যদি m হয় এবং বেগ যদি v হয়, তাহলে ভরবেগ p হচ্ছে m × v।
এখানে ভর স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগ ভেক্টর রাশি। কিন্তু কোনো বস্তুর উপর বল দিয়ে শুধু বস্তুর বেগের পরিবর্তন হয় না, পাশাপাশি ভরবেগেরও পরিবর্তন হয়। আবার বল প্রয়োগ করে ভরবেগের দিকও পরিবর্তন করা যায়। যেমন ক্রিকেট খেলায় বোলার যখন ব্যাটসম্যানের দিকে একটি বল ছুড়ে দেয়, ব্যাটসম্যান তখন ব্যাটের আঘাতে বলটিকে সম্পূর্ণ অন্য দিকে পাঠিয়ে দিতে পারে। উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাই কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন হয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলের গুণগত ধারণা দেয় এবং নিউটনের দ্বিতীয় সূত্রটি থেকে বল পরিমাপের সমীকরণ পাওয়া যায়। চলো তাহলে সমীকরণটি প্রমাণ করে আসি। ধরো একটি বস্তুর ভর m এবং বস্তুটি u আদি বেগে চলছে। এখন ধরা যাক t সেকেন্ড ধরে বস্তুটির উপর ধ্রুব বল F প্রয়োগ করা হলো। বল প্রয়োগের ফলে বেগের পরিবর্তন হবে। আদি বেগ u পরিবর্তিত হয়ে তার শেষ বেগ হবে v। তাহলে ভর ও বেগের যে ধারণা পেয়েছি তা থেকে বলতে পারি বস্তুটির আদি ভরবেগ হচ্ছে mu এবং t সময় পরে বস্তুটির শেষ ভরবেগ হচ্ছে mv। এখন যদি আমরা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করি তাহলে t সময়ে ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। t সময় ধরে বস্তুর উপর F বল প্রয়োগ করা হয়েছে, তাই এ সময় ভরবেগের পরিবর্তনকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে ভরবেগের পরিবর্তনের হার কত। এখন ভরবেগের পরিবর্তনের হার থেকে m কে কমন নিয়ে নিই এবং v - u বাই t সমান a লিখি। তাহলে বলা যায় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো ma। সো ma হবে বল F এর সমানুপাতিক। সমানুপাতিক ধ্রুবক k ইউজ করে আমরা লিখতে পারি ma সমান kf। এখন 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করে তখন ধরা হয় সেই বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো একক বলের সংজ্ঞা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে k সমান 1 হয়। তাহলে সমীকরণে k এর মান বসিয়ে পাই F ইকুয়ালস টু ma বা বল সমান ভর ইনটু ত্বরণ। এবার এই রিলেটেড একটি ম্যাথ প্রবলেম দেখে ফেলি চলো। মনে করো 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো। বস্তুটির ত্বরণ বের করতে হবে। F সমান ma থেকে ত্বরণ এর মান পাবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি। দ্বিতীয় সূত্র থেকে আমরা মাত্র প্রমাণ করলাম F সমান ma। এখন যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় অর্থাৎ বলের মান F সমান 0 হয় তাহলে সমীকরণ থেকে পাবো m ইন্টু v মাইনাস u সমান 0। যেহেতু বস্তুর ভর m 0 হতে পারে না নিশ্চয়ই v মাইনাস u অংশটি 0 অর্থাৎ v সমান u। সুতরাং বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না। যদি u সমান 0 হয় তবে v সমান 0 হবে অর্থাৎ বস্তু স্থিরই থাকবে। আর যদি u সমান 0 না হয় তাহলে t সময় শেষে শেষ বেগ v এরও সেই একই মান থাকবে অর্থাৎ বস্তুটি সুষম বেগে চলতে থাকবে। এটাই নিউটনের গতি সম্পর্কিত প্রথম সূত্র। তাহলে আজকের পর্বে আমরা শিখতে পেলাম গতি ও বলের মধ্যে সম্পর্ক। আগামী পর্বে আমরা এর কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। ও বলের মধ্যে সম্পর্ক নিয়ে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা গতি ও বলের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। সাবিক 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 100 নিউটন বল দিয়ে ধাক্কা দিলে বস্তুর ত্বরণ কত হবে? আমরা জানি F ইকুয়ালস টু ma বা a সমান হবে F বাই m। তাহলে বলকে ভর দ্বারা ভাগ করে ত্বরণে পাবো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সাবিক এখন 100 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বলে 2 সেকেন্ড ধরে ধাক্কা দিচ্ছে। এই সময় শেষে বস্তুটির বেগ কত হবে? আমরা জানি F ইকুয়ালস টু ma আবার a সমান লেখা যায় v মাইনাস u বাই t।
যেহেতু বস্তুটি স্থির ছিল এবং বল 2 সেকেন্ড ধরে কাজ করে, সেহেতু u সমান 0 এবং t সমান 2 সমীকরণে বসিয়ে বস্তুটির শেষ বেগ v পাবো 4 মিটার পার সেকেন্ড। ওয়ান 1.5 into 10 to the power 5 কেজি ভর এবং 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে 1 সেকেন্ডে থেমে যায়। গাড়ির উপর বাধাদানকারী বলের পরিমাণ কত? এখানে আদিবেগ u কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে আদিবেগ পাবো 20 মিটার পার সেকেন্ড। আমরা জানি F ইকুয়ালস টু ma, আবার a সমান লেখা যায় v মাইনাস u বাই t। তাহলে সূত্রে মান বসিয়ে বলের মান পাবো -3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 নিউটন। এখানে ঋণাত্মক চিহ্নটি দিয়ে বোঝানো হয়েছে গাড়ি যে দিকে চলছিল বলটি তার বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ এটি একটি বাধাদানকারী বল। ফিফটি গ্রামস ভরের একটি টেনিস বল 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হলো। বলটির বিপরীত দিক থেকে যদি খুব জোরে 9 নিউটন বাধাদানকারী বাতাস আসতে থাকে, তবে বাতাস বলটিকে 10 মিটারের মধ্যে থামাতে পারবে না কিনা সেটা দেখতে হবে। এখানে বাধাদানকারী বলের মান দেয়া আছে, তাহলে আমরা যদি বলটির ফোর্স বের করতে পারি, তাহলে বাধাদানকারী বলের সাথে তুলনা করলে বলা যাবে টেনিস বলটি 10 মিটার দূরত্ব যেতে পারবে নাকি না। গতির চ্যাপ্টার থেকে আমরা পড়েছি v স্কোয়ার্ড সমান u স্কোয়ার্ড মাইনাস 2as, তাহলে এখান থেকে মন্দনের মান পাবো 180 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। অর্থাৎ টেনিস বলটির প্রযুক্ত বল F হবে 9 নিউটন, যা বাধাদানকারী বলের সমান। তাই বলা যাবে বাতাসের পক্ষে 10 মিটারের মধ্যে বলটিকে থামানো সম্ভব। হান্ড্রেড কেজি ভরের একটি স্থির গাড়িকে যদি পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দেয়, তবে তা 30 সেকেন্ডে 54 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে। পিছনের গাড়িটি কত বল প্রয়োগ করেছিল? এখানে শেষ বেগ v কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে শেষ বেগ পাবো 15 মিটার পার সেকেন্ড। তাহলে গতির সূত্র v সমান u প্লাস at থেকে ত্বরণের মান পাবো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার F সমান ma থেকে বলের মান পাবো 50 নিউটন। এইটি কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ট্রাকের চালক তার সামনে 35 মিটার দূরে একটি বালককে দেখতে পায় এবং সে সাথে সাথে ব্রেক করে। ট্রাক বালকটির 2 মিটার সামনে এসে থামে। আরোহী সহ ট্রাকের ভর 1200 কেজি হলে ট্রাকের ব্রেক জনিত বল বের করো। এখানে ট্রাকটির আদিবেগ u কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে পাবো 22.22 মিটার পার সেকেন্ড। ট্রাকটি 35 মিটার দূরে বালকটিকে দেখতে পায় এবং সে তৎক্ষণাৎ ব্রেক করে 2 মিটার সামনে এসে থামে। তাহলে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব হবে 35 মাইনাস 2 ইকুয়ালস টু 33 মিটার। এখন গতির সূত্র v স্কোয়ার্ড ইকুয়ালস টু u স্কোয়ার্ড মাইনাস 2as থেকে মন্দনের মান পাবো 7.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ত্বরণের মান বলের সমীকরণে বসিয়ে পাবো বল F সমান পাবো 8976 নিউটন। একটি বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 4 সেকেন্ডে 24 মিটার দূরত্ব অতিক্রম করে। বলের মান কত তা বের করতে হবে। এখানে গতির সূত্র S সমান ut প্লাস হাফ at স্কোয়ার থেকে ত্বরণ a এর মান পাবো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান সূত্রে বসিয়ে বলের মান F পাবো 6 নিউটন। আনুভূমিক কাঠের উপর একটি পেরেক লম্বভাবে রাখা আছে।
1 কেজি ভরের হাতুড়ি দিয়ে 4 মিটার পার সেকেন্ড বেগে পেরেকের উপর আঘাত করায় এটি কাঠের মধ্যে 0.015 মিটার ঢুকে গেলে বাধাদানকারী বল কত? এখানে গতিশক্তি কৃত কাজে রূপান্তরিত হয়। তাহলে ই কে সমান এফ এস থেকে এফ এর মান পাবো 533.33 নিউটন। সুতরাং বাধাদানকারী বল এম জি প্লাস এফ সমান 543.13 নিউটন। নিউটনের একটি বল 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর কাজ করে। যদি 5 সেকেন্ড পরে বলের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে বের করতে হবে প্রথম সেকেন্ড থেকে 12তম সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে। এখানে বলের সূত্রে ভর এবং বলের মান বসিয়ে ত্বরণের মান পাবো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। আবার ত্বরণ এ এর মান গতি সমীকরণে বসিয়ে দূরত্ব s1 পাবো 50 মিটার। এখানে 5 সেকেন্ড পরে বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে s2 সমান vt তে v এবং t এর মান বসিয়ে পাবো 140 মিটার। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব হবে 190 মিটার। তাহলে আজকের পর্বে আমরা গতি ও বলের গাণিতিক সমস্যাবলী নিয়ে ধারণা পেলাম। আগামী পর্বে ভর বেগ নিয়ে আলোচনা করা হবে। বলের গাণিতিক সমস্যাবলী নিয়ে ধারণা পেয়েছি। আজকের পর্বে মহাকর্ষ ও অভিকর্ষ বল নিয়ে আলোচনা করব। ভর আছে এরকম দুটি বস্তু একে অপরকে নিজেদের দিকে এদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে, একে মহাকর্ষ বল বলে। দুটি বস্তু সব সময় নিজেদেরকে নিজেদের দিকে টানে, এজন্য মহাকর্ষ বল এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল। এই মহাকর্ষ বল সম্পর্কে নিউটন একটি সূত্র দেন। এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। এই সূত্র মতে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু দুটির কেন্দ্র যোগ করে আঁকা সরল রেখা বরাবর কাজ করে। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ভরের গুণফল যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণ বলও তত বেশি কাজ করবে। আবার ভরের গুণফল কমে গেলে বলের মান কমতে থাকবে এবং দূরত্ব কমানো হলে আকর্ষণ বলের মান বাড়তে থাকবে। গাণিতিকভাবে দেখানোর জন্য ধরে নেই m1 এবং m2 ভরের দুটি বস্তু একটি অপরটি থেকে r দূরত্বে আছে। তাহলে নিউটনের সূত্র মতে f এর মান m1 ইন্টু m2 এর সমানুপাতিক হবে আর r স্কোয়ার্ড এর ব্যস্তানুপাতিক হবে। দুটি সমীকরণ একসাথে তুলনা করলে এরকম একটি সমীকরণ পাবো। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে ধ্রুবক ক্যাপিটাল G নিয়ে আসি। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এর এরকম নামকরণের কারণ হলো G এর মান বস্তু দুটির আকৃতি, প্রকৃতি কিংবা মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর বা ভৌত অবস্থার উপর নির্ভর করে না, তাই G এর মান ধ্রুবক থাকে। অর্থাৎ পৃথিবীতে G এর মান যত হবে, চাঁদেও তত হবে, আবার ছোট বস্তুর জন্য যত হবে, বড় বস্তুর জন্য তত হবে। এই সমীকরণে m1, m2 ও r এর মান একক ধরলে G সমান F হয়। অর্থাৎ একক ভরের দুটি বস্তু একে অপরের থেকে একক দূরত্বে থেকে যে বলে নিজেদের আকর্ষণ করে তার মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। পরবর্তীতে হেনরি ক্যাভেন্ডিশ নামে একজন জনপ্রিয় ইংরেজ সায়েন্টিস্ট জটিল এক্সপেরিমেন্টের মাধ্যমে জি এর ভ্যালু বের করতে সক্ষম হন। এবার জানবো অভিকর্ষজ বল সম্পর্কে। আমরা মহাকর্ষ বলের মান বের করার জন্য মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা ধরে নিয়েছিলাম, কিন্তু দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই অভিকর্ষ বল। মনে করি পৃথিবীর ভর ক্যাপিটাল M এবং পৃথিবীর ওপরে m ভরের তুমি দাঁড়িয়ে আছো। পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব r হলে ধরি পৃথিবী তোমাকে তার কেন্দ্রের দিকে F বলে আকর্ষণ করবে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আকর্ষণ বলের মান পাওয়া যাবে, যা অ্যাকচুয়ালি তোমার ওজন। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে সেটাই হলো বস্তুটির ওজন।
খেয়াল রাখতে হবে আর এর মান সব সময় পৃথিবীর কেন্দ্র থেকে ক্যালকুলেট করতে হবে, সারফেস থেকে নয়। তাই আর এর মান পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ প্রায় ৬,০০০ কিলোমিটার। আর দূরত্ব সব সময় পৃথিবীর কেন্দ্র থেকে মাপা হয়, কারণ গোলাকার বস্তুর ক্ষেত্রে ধরা হয় বস্তুর সমস্ত ভর কেন্দ্রবিন্দুতে জমা হয়ে আছে। যেহেতু পৃথিবীর প্রত্যেকটা বিন্দুই তোমাকে নিজের দিকেই আকর্ষণ করে এবং সবগুলো আকর্ষণ একসাথে করা হলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ভরটুকুই কেন্দ্রবিন্দুতে জমা হয়েছে। এবার জানবো অভিকর্ষজ ত্বরণ নিয়ে। এতক্ষণের আলোচনায় এই ধারণা পেয়েছো যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। এই কারণেই তুমি যখন উপরের দিকে কোনো বস্তু ছুঁড়ে মারো তা আবার তোমার হাতেই এসে পড়ে, আর নিচে পড়ার সময় এর বেগ বৃদ্ধি পায়। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর এই বেগ বৃদ্ধির হারকেই অভিকর্ষজ ত্বরণ বলে। এর ইংরেজি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলে, একে জি দিয়ে প্রকাশ করা হয়। এবার এফ এর পরিবর্তে এম জি লিখতে পারি। ক্যালকুলেশন করলে জি এর মান আসে ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার্ড। এখন পৃথিবীর ভর ও ব্যাসার্ধের মান বসালে জি এর মান আসে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, যেটা অলরেডি তুমি বিভিন্ন প্রবলেমে ব্যবহার করে এসেছো। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আরও ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠের সব জায়গায় জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন বলে 45 ডিগ্রিজ অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। এই মান হলো 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। হিসাবের সুবিধার জন্য আদর্শ মান ধরা হয় 9.8। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। দুটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি। তাদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। বের করতে হবে একে অপরকে কত বলে আকর্ষণ করছে। প্রবলেমটিতে গোলকের ভর, দূরত্ব ও মহাকর্ষীয় ধ্রুবকের মান দেয়া আছে। তাহলে মানগুলো সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলেই এফ এর মান পেয়ে যাব। তাহলে আজকের পর্বে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে ধারণা পেলাম। আগামী পর্বে নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি মহাকর্ষ সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো। আজকের পর্বে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটন প্রথম এবং দ্বিতীয় সূত্র আমরা অলরেডি জেনেছি। আজকের পর্বে সম্পর্কে ধারণা পেয়েছো। আজকের পর্বে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের গতি বিষয়ক যে তিনটি সূত্র আছে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সূত্র আমরা অলরেডি জেনেছি। আজকের পর্বে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানব। সূত্রটি হচ্ছে, একটি বস্তু যখন অপর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন ওই বস্তুটিও সমান ও বিপরীতমুখী একটি বল দেয়। যেমন পি বস্তুটি F1 বলে কিউ বস্তুকে ধাক্কা দিলে কিউ বস্তুটিও F2 বলে পি বস্তুটিকে ধাক্কা দিবে। নিউটনের তৃতীয় সূত্র মতে এই F2 এর মান F1 এর সমান কিন্তু বিপরীত দিকে। তাই লেখা যাবে F1 মাইনাস F2। F1 যেদিকে কাজ করছে সেই দিকটাকে ধনাত্মক ধরলে F2 হবে নেগেটিভ। যদি F2 যেদিকে কাজ করছে ওই দিককে ধনাত্মক ধরা হতো তাহলে F1 নেগেটিভ হতো।
প্রথম বস্তুর দেওয়া বলকে ক্রিয়া বললে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেটাকে প্রতিক্রিয়া বলা হয়। অর্থাৎ সূত্রটিকে এভাবে বলা যায়, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যদি সকল ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাটাকাটি করে শূন্য হয়ে যায় না কেন? দুটো সমান মানের বিপরীতমুখী বল যখন একটি বস্তুর উপর কাজ করে তখন সেটা কাটাকাটি করে শূন্য হয়ে যায়। যেমন তুমি এরকম একটি বক্সের দুই পাশে যদি 7 নিউটন করে বল দাও, তাহলে বাক্সটি কোনো দিকে না যেয়ে এখানে স্থির থাকবে। কিন্তু গতির তৃতীয় সূত্র মতে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি আলাদা বস্তুর উপর কাজ করে, ফলে সমান ও বিপরীতমুখী বল হওয়া সত্ত্বেও একে অপরকে কাটাকাটি করতে পারে না। এবার চলো বাস্তব জীবনে নিউটনের তৃতীয় সূত্রের কিছু উদাহরণ দেখে নিই। এই সূত্র জানা না থাকলে আমাদের হাঁটার বিষয়টাকে ব্যাখ্যা করতে পারতাম না। তুমি যখন হাঁটা চলা করো, তুমি তোমার পা দিয়ে মাটিতে ধাক্কা দাও, অর্থাৎ বল প্রয়োগ করো। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে মাটিও তোমাকে উল্টো দিকে সমান একটি বল প্রয়োগ করে, যার কারণে তোমার ত্বরণ হয় এবং তুমি সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু কখনো খেয়াল করে দেখেছো কি, শক্ত মাটিতে হাঁটা সোজা, কিন্তু ঝুরঝুরে বালুর উপরে হাঁটা কঠিন কেন? তার কারণ বালুর উপর সহজে বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়। তাই নিউটনের তৃতীয় সূত্রের বিপরীতমুখী বলটাও ঠিকভাবে পাওয়া যায় না। আবার তোমাকে যদি বলা হয় অনেক মসৃণ একটা মেঝেতে সাবান পানি অথবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটো, তাহলে তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ সারফেসটা এতই স্মুথ হয়ে গেছে, তাই সেখানে ঘর্ষণ খুবই কমে গেছে। তাই তুমি পিছনে ঠিকমতো বলই প্রয়োগ করতে পারবে না, এবং সেজন্য তার প্রতিক্রিয়া হিসেবে তোমার উপরও কোনো বল আসবে না, তাই তুমি হাঁটতেও পারবে না। পাখিরা যখন উড়তে থাকে সেখানেও নিউটনের তৃতীয় সূত্র কাজ করে। পাখি যখন ডানা নাড়াতে থাকে তখন সে নিচের দিকে একটি বল প্রয়োগ করে, তখন বায়ুও সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে, যেটা পাখিকে উপরের দিকে নিয়ে যায়। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পাখিটি খুব সহজে উড়ে বেড়ায়। আবার তুমি যখন সাঁতার কাটো তখন তুমি তোমার হাত দিয়ে পানিতে ধাক্কা দাও, এর বিনিময়ে পানি তোমাকে সামনের দিকে ধাক্কা দিবে, যার কারণে তুমি সামনে এগিয়ে যেতে পারো। এবার আমরা ভরবেগ নিয়ে জানবো। ধরা যাক একটি ট্রাক কোনো বেগে একটি স্থির গাড়িকে আঘাত করেছে, আবার একই বেগে একটি সাইকেল গাড়িটিকে আঘাত করেছে। তোমার কি মনে হয় কোনটি গাড়িটিকে বেশি ক্ষতি করতে পারবে? অবশ্যই ট্রাক, কারণ সাইকেল ও ট্রাকের বেগ একই হলেও ট্রাকের ভর বেশি থাকার কারণে গাড়ির উপর ইম্প্যাক্ট বেশি পড়বে। এই ধারণা থেকেই ভরবেগ টার্মটা এসেছে। বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, একে পি দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি। এই সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে রকেটের উড্ডয়ন থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট কাজ করা হয়ে থাকে। সূত্রটি হলো, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। গতির তৃতীয় সূত্রের সাহায্যে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করা যায়। মনে করি পি ও কিউ দুটি বস্তু যথাক্রমে u1 ও u2 বেগ নিয়ে একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। বস্তু দুটির ভর যথাক্রমে m1 ও m2। পি এর বেগ কিউ এর বেগের চেয়ে বেশি হলে, অর্থাৎ u1 ইজ গ্রেটার দেন u2 হলে, চলতে চলতে কোনো এক সময় পি বস্তুটি কিউ বস্তুটিকে ধাক্কা দিবে। এখন কিউ বস্তুর উপর পি বস্তুর এ প্রযুক্ত বল F1 হলে কিউ বস্তুটিও পি বস্তুটিকে F2 বলে ধাক্কা দিবে। পি বস্তুর উপর কিউ বস্তুর এই প্রযুক্ত বল হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে F1 সমান -F2 হবে। আবার ধরা যাক পি ও কিউ এর পরিবর্তিত বেগ যথাক্রমে v1 ও v2 এবং বেগের পরিবর্তনে ত্বরণ যথাক্রমে a1 ও a2। তাহলে F1 সমান m1 a1 এবং F2 সমান m2 a2 বসিয়ে ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ফর্মুলা পাবো। সমীকরণ ভালো করে খেয়াল করলে দেখবে ইকুয়াল সাইনের বাম পাশে বস্তু দুটির আদি ভরবেগের যোগফল আছে, আর ডান পাশে বস্তু দুটির চূড়ান্ত ভরবেগের যোগফল আছে। অতএব পি এবং কিউ বস্তু দুটির ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটনের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি অলওয়েজ সমান থাকে। এটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আজকের পর্বে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে বিস্তারিত জানলাম। আগামী পর্বে এই টপিক থেকে কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে ডিটেইলসে জেনেছি। আজকের পর্বে নিউটনের তৃতীয় সূত্র রিলেটেড গাণিতিক সমস্যাগুলি সমাধান করা শিখব। মনে করো
700 কেজি ভরের একটি গতিশীল গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দেয় এবং গাড়ি দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। গাড়ি দুটির মিলিত বেগ বের করতে হবে। এখানে প্রথম গাড়ির ভর M1 সমান 700 কেজি এবং দ্বিতীয় গাড়ির ভর M2 সমান 1300 কেজি। তাহলে মিলিত গাড়ির ভর M হবে 2000 কেজি। যেহেতু দ্বিতীয় গাড়িটি স্থিতিশীল, তাই তার আদিবেগ U2 হবে 0 মিটার পার সেকেন্ড। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি গাড়ি দুটি ধাক্কা খাওয়ার আগের এবং পরের ভরবেগের যোগফল অলওয়েজ সমান হবে। তাহলে সূত্র অনুসারে M1U1 প্লাস M2U2 সমান M ইন্টু V হবে। এখন সূত্রের মান বসিয়ে ক্যালকুলেট করলে মিলিত গাড়ি দুটির বেগ পাবো 3.5 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির গাড়ির সাথে ধাক্কা খেয়ে একসাথে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। ধাক্কা খাওয়ার আগের এবং পরের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা তা বের করতে হবে। গতির সূত্র V সমান U প্লাস এটিতে মান বসিয়ে ট্রাকটির শেষ বেগ পাবো 12 মিটার পার সেকেন্ড। এখন ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রাকটির যে বেগ থাকবে সেটাই হবে আদিবেগ U1। এক্ষেত্রে সেটা 12 মিটার পার সেকেন্ড হবে। ট্রাকটি একটি স্থির গাড়িতে ধাক্কা দেয়, তাহলে গাড়ির আদিবেগ U2 হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ P1 হবে 7200 কেজি মিটার পার সেকেন্ড। আবার ধাক্কা খাওয়ার পর ট্রাক ও গাড়ির মিলিত বেগ 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগ P2 পাবো M1 প্লাস M2 ইন্টু V বা 7200। যেহেতু P1 ও P2 এর মান সমান, সেহেতু ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। দুই 2000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে চলতে বিপরীত দিক থেকে 45 কিলোমিটার পার আওয়ার বেগে আসা 800 কেজি ভরের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটালো এবং আটকে গেল। ফলে মিলিত গাড়ি দুটি একটি নির্দিষ্ট দিকে চলতে থাকলো। বের করতে হবে মিলিত গাড়ি দুটির বেগ কত ও কোন দিকে চলতে থাকবে। এখানে ট্রাক আর বাস বিপরীত দিক থেকে চলছিল, তাই ট্রাকের চলার দিক ধনাত্মক ধরলে বাসের দিক ঋণাত্মক হয়ে যাবে। আবার ট্রাকের এবং বাসের আদিবেগ কিলোমিটার পার আওয়ার এককে দেওয়া আছে, সুতরাং এদের মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করে ট্রাকের আদিবেগ পাবো 15 মিটার পার সেকেন্ড এবং বাসের আদিবেগ পাবো -12.5 মিটার পার সেকেন্ড। তাহলে সূত্রে মান বসিয়ে ক্যালকুলেট করলে মিলিত বেগের মান পাবো 7.143 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ ধনাত্মক আর ট্রাক যেদিকে চলছে সেদিককে আমরা ধনাত্মক ধরে নিয়েছিলাম, তাই যেদিকে ট্রাক চলছিল সংঘর্ষের পর যানবাহন দুটি সেদিকে যাবে। 100 কেজি ভরের এক ব্যক্তি স্থির পানিতে ভাসমান 400 কেজি ভরের একটি নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। লাফ দেবার সময় লোকটির বেগ 15 মিটার পার সেকেন্ড হলে নৌকার পশ্চাৎ বেগ কত হবে? মনে করি লোকটি যেদিকে লাফ দিচ্ছিল সেদিক ধনাত্মক, তাহলে লোকটির শেষ বেগের মানও ধনাত্মক হবে। যেহেতু লাফ দেওয়ার সময় নৌকাটি স্থির অবস্থায় ছিল আর লোকটি নৌকাতে দাঁড়িয়ে ছিল, তাই নৌকা ও লোকের আদিবেগ 0 হবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটি দেখতে হবে এরকম। এখন সূত্রের মান বসিয়ে ক্যালকুলেট করলে নৌকার পশ্চাৎ বেগ হবে এরকম। যেহেতু নৌকার বেগ ঋণাত্মক, অর্থাৎ লোকটি যেদিকে লাফ দিবে নৌকা তার বিপরীত দিকে যাবে। 5000 কেজি ভরের বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 100 কেজি বালু নিচে পড়ে গেল। ট্রাকের বর্তমান বেগ কত? ট্রাকের বালু কমার ফলে ট্রাকের বর্তমান ভর হবে 4900 কেজি।
যেহেতু বালু পড়ার কারণে ট্রাকের ভর কমেছে, তাহলে ট্রাকের বেগের মানও পরিবর্তন হবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাবো m1v1 সমান m2v2। এখন সূত্রে মান বসিয়ে ক্যালকুলেট করলে ট্রাকের পরিবর্তিত বেগের মান পাবো 20.4 মিটার/সেকেন্ড। নাফিসা সাউথ এশিয়ান গেমসের প্র্যাকটিসে একটি রাইফেল থেকে 1 কিলোমিটার/সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছুড়ল। রাইফেলের ভর যদি 2 কেজি হয় তবে এর পশ্চাৎ বেগ কত হবে? এখানে গুলির ভর 10 গ্রাম বা 10^2 কেজি এবং বন্দুকের ভর 2 কেজি। মনে করি গুলির বেগের দিক ধনাত্মক। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রের মান বসিয়ে রাইফেলের বেগ পাবো -5 মিটার/সেকেন্ড। যেহেতু রাইফেলের বেগ ঋণাত্মক, তাই গুলি যেদিকে যাবে রাইফেল তার বিপরীত দিকে যাবে। তাহলে আজকের পর্বে আমরা ভরবেগের গাণিতিক সমস্যাগুলি সমাধান করা শিখেছি। আগামী পর্বে মহাকর্ষ নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে আমরা নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক সমস্যাবলী সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জেনেছি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিতিশীল থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ তুমি যদি একটা ফুটবলকে কিক করো, তাহলে নিউটনের প্রথম সূত্র অনুসারে এটি সমবেগে চলতে থাকার কথা। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি বলটিকে লাথি দেওয়ার পরে সেটি কিছু দূরে গিয়ে থেমে যায়। কিন্তু কেন? এর উত্তর সূত্রের মধ্যেই আছে। কেননা সূত্রে বলা ছিল বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে সেটি সমবেগে চলবে। আর ফুটবলের উপর বাহির থেকে যে বল কাজ করছে তা হলো ঘর্ষণ বল। অর্থাৎ দুটি বস্তু একে অপরকে টাচ করে যদি একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে, তাহলে বস্তু দুটি টাচ করা সারফেসে গতির বিপরীতে একটি বাধা কাজ করবে। এই বাধাকেই ঘর্ষণ বলে। আর এই বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। ভালোভাবে বোঝার জন্য চলো একটি উদাহরণ দেখি। তুমি তোমার বাসায় থাকা কাঠের টেবিলের উপর থেকে কোনো কাঠের বাক্সকে যখন টেনে বা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করবে, তখন তোমার অনেক বেশি কষ্ট হবে। কিন্তু একই বাক্স কাচের টেবিলের উপর থাকলে সেই বাক্সটি টেনে বা ধাক্কা দিয়ে সরাতে তোমার কম কষ্ট হবে। এর কারণ হলো ঘর্ষণ বল। ধরো তুমি বাক্সের উপর বল প্রয়োগ করে ত্বরণ সৃষ্টি করতে চাও, তাই বাম থেকে ডানে এফ বল প্রয়োগ করছো। দেখা যাবে বাক্সের সাথে টেবিলের ঘর্ষণের কারণে একটি ঘর্ষণ বল এফ তৈরি হয়েছে এবং সেটি ডান থেকে বাম দিকে কাজ করে লব্ধি বল কমিয়ে দিচ্ছে। এখন তুমি ভাবতে পারো ঘর্ষণের ফলে ডান থেকে বাম দিকে একটা ঘর্ষণ বল তৈরি হয়, কাজেই বাক্সের ওপরেও যদি ডান থেকে বাম দিকে বল প্রয়োগ করি বা বাক্সের সামনে থেকে পেছনে ঠেলি, তাহলে প্রয়োগ করা বল আর ঘর্ষণ বল একই দিকে হওয়ার কারণে বাড়তি একটা বল পেয়ে যাব। কিন্তু দেখা যাবে এখানেও ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে। অর্থাৎ ঘর্ষণ বল সব সময় প্রয়োগ করা বলের বিপরীত দিকে কাজ করে। আবার বাক্সের উপরে এখন যদি কোনো ভারী জিনিস রাখা হয়, অর্থাৎ ওজন বেড়ে যায়, তাহলে দেখবে ঘর্ষণ বল আরো বেড়ে গিয়েছে এবং তোমার ধাক্কা দিতে আরো বেশি কষ্ট হচ্ছে। খালি চোখে বাক্স এবং টেবিল যেখানে মিলছে তা মসৃণ মনে হলেও যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ভালো করে দেখব, তখন দেখা যাবে বাক্স এবং টেবিল সারফেস যথেষ্ট অমসৃণ। সো যখন তলগুলো একটার উপর আরেকটা চলার চেষ্টা করে, তখন এই খাঁজগুলো একে অন্যের সাথে আটকে যায় এবং সেটার কারণেই গতি বাধাপ্রাপ্ত হয়। যখন ভারী কোনো জিনিস বাক্সের উপর রাখা হয়, তখন দুটো সারফেস আরো কাছাকাছি চলে আসে। সো অমসৃণ অংশগুলো আরো বেশি একে অন্যকে স্পর্শ করবে।
সেজন্য একটির খাঁজ অন্যটির আরো গভীরে ঢুকে যাবে এবং ঘর্ষণ বল আরো বেড়ে যাবে। অন্যদিকে কাচের টেবিলের তল কাঠের চাইতে অনেক মসৃণ। কাচের টেবিলের ঘর্ষণ বলের মান অনেক কম, তাই সহজেই বাক্সটিকে ঠেলা বা টানা যায়। ঘর্ষণকে 4 ভাবে ভাগ করা যায়, যেমন স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ ও প্রবাহী ঘর্ষণ। দুটো বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমরা যখন কোনো ভারী স্থির বস্তুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, শুরুতে আমাদের একটু বেশি শক্তি দেয়া লাগে, কিন্তু একবার গতিশীল হয়ে গেলে আগের মতো আরো জোরে ধাক্কা দিতে হবে না। স্থিতি ঘর্ষণের জন্যই শুরুতে আমাদের একটু বেশি শক্তি দিতে হয়। আবার স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, আমাদের পা কিংবা জুতার তল মাটিতে স্থিতি ঘর্ষণের কারণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। আমরা যখন গাড়ির ব্রেক চেপে ধরি তখন সেটি গাড়ির চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হবে ঘর্ষণ তত বেশি হবে। তাহলে গতি ও ঘর্ষণ F W এর সমানুপাতিক হবে। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটি ধ্রুবক আনতে হবে, যাকে গতির ঘর্ষণ সহগ বলা হয় এবং মিউ দিয়ে প্রকাশ করা হয়। একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে আবর্ত ঘর্ষণ বলে। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে আবর্ত ঘর্ষণ বলের মান সব থেকে কম, তাই সকল যানবাহনে চাকা লাগানো হয় যেন রাস্তার মাঝে ঘর্ষণ সব থেকে কম হয়। ঠিক একই কারণে চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ার মাঝপথে যখন কেউ প্যারাশুট খুলে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণেই ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। এবার আমরা জানবো ঘর্ষণ না থাকলে কি হতো। আমাদের প্রতিদিনের জীবনে ঘর্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, পিছলে যেতাম, কিছু ধরে রাখতে পারতাম না, কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকতো না, এমনকি দড়ি দিয়ে গিট দেওয়াও সম্ভব হতো না। ফলে সহজেই বোঝা যায় ঘর্ষণ না থাকলে আমাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হতো। এই কারণে বলা হয় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণের জন্য আমাদেরকে অসুবিধাও কম পোহাতে হয় না। যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়া করার ফলে সেগুলো ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়া যান্ত্রিক দক্ষতাও বেশ কমে যায়। এমনকি ঘর্ষণের ফলে অযথা তাপ সৃষ্টি হওয়ায় অনেক সময় যন্ত্রের ক্ষতিও হয়। এইসব অসুবিধা দূর করার জন্য যন্ত্রপাতির সারফেসগুলোর মাঝে পিচ্ছিলকারী তেল বা গ্রাফাইট ব্যবহার করে পিচ্ছিল রাখা হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা গতির সাথে ঘর্ষণের সম্পর্ক ও গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা ঘর্ষণ বল ও ঘর্ষণ বলের প্রকারভেদ নিয়ে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা গতির সাথে ঘর্ষণের সম্পর্ক ও ঘর্ষণ রিলেটেড গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গতির উপর ঘর্ষণের প্রভাব সম্পর্কে জেনে নিই। আমরা আগেই জেনেছি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, সেজন্য স্বাভাবিকভাবেই ঘর্ষণ বল গতিকে কমিয়ে দেয়। তাই তোমার ধারণা হতে পারে আমরা সবসময় গতি বৃদ্ধি এবং আমাদের অন্যান্য কাজের সুবিধার জন্য ঘর্ষণ কমানোর চেষ্টা করি, কিন্তু সেটা সত্যি নয়। তুমি নিশ্চয়ই কখনো না কখনো কাদার মাঝে কোনো গাড়ি বা ট্রাককে আটকে যেতে দেখেছো। কাদার তল স্বাভাবিক রাস্তার চেয়ে অনেক মসৃণ বলে গাড়ির চাকা ঘুরলেও ঘর্ষণ কম হওয়ার কারণে কাদা থেকে গাড়ি বা ট্রাক উঠে আসতে পারে না, চাকা পিছলিয়ে যায়। তখন গাড়ি বা ট্রাকটিকে তুলে আনার জন্য অন্যভাবে চাকা এবং কাদার মধ্যে ঘর্ষণ বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন কয়েকটি কাঠের টুকরো যদি চাকা ও কাদার মাঝে রাখা হয়, দেখবে খুব সহজে গাড়িটি কাদা থেকে উঠে চলে আসছে।
গাড়ির টায়ার এবং রাস্তার মাঝে ঘর্ষণ থাকে বলে রাস্তার উপর দিয়ে গাড়ি যেতে পারে। যদি এই ঘর্ষণ না থাকতো তাহলে গাড়ির চাকা পিছলে যেত এবং গাড়ি সামনের দিকে যেতে পারতো না। তুমি গাড়ির চাকা ভালো করে দেখলে বুঝতে পারবে চাকায় অনেক খাঁজ কাটা রয়েছে। সাধারণত ঘর্ষণ বাড়ানোর জন্য এমনটা করা হয়। আবার অনেক সময় ধরে একই চাকার ব্যবহারের ফলে চাকার তল মসৃণ হয়ে যায়। তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে গাড়ির চাকা মসৃণ হয়ে যাচ্ছে কিনা। যদি মসৃণ হয়ে যায় তাহলে ব্রেক করার পরও গাড়ি না থেমে পিছলে এগিয়ে যাবে এবং আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। গাড়ির টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ বাড়ানোর জন্য রাস্তাগুলো বিশেষভাবে তৈরি করা হয়। রাস্তা যদি ঠিক না থাকে, অর্থাৎ রাস্তার তল যদি বেশি মসৃণ হয়, তাহলে গাড়ির চাকা পিছলিয়ে যেতে পারে। এর সব থেকে বড় উদাহরণ হলো শীতের দেশে তুষারপাতের পর রাস্তায় বরফ জমে গেলে রাস্তা অসম্ভব পিচ্ছিল হয়ে যেতে পারে এবং দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। আমাদের দেশে রাস্তায় পানি জমে গেলে অথবা ছোট নুড়ি পাথরের কারণে রাস্তার ঘর্ষণ কমে যেতে পারে। আমরা সাধারণত রাস্তা পিচ ঢালা হতে দেখি। পিচ ঢালার তল অনেক অমসৃণ, তাই এই পিচ ঢালার কারণে টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ বেড়ে যায়। একই সাথে বৃষ্টির পানি রাস্তার ভেতরে যেতে পারে না, সে কারণে রাস্তা বেশি দিন টিকে। এবার জানবো গতি নিয়ন্ত্রণে ব্রেকিং বল সম্পর্কে। যানবাহন চালানোর সময় প্রয়োজন অনুসারে আমাদের গাড়ির গতি বাড়াতে এবং কমাতে হয়। গাড়ির গতি যখন কম থাকে তখন সেটি নিয়ন্ত্রণ করা সহজ হয়। তাই তোমরা সবসময় দেখে থাকবে রাস্তায় বাঁক নেওয়ার সময় ব্রেক করে গাড়ির গতি কমানো হয়। গাড়ির ব্রেক প্যাডেলে চাপ দিলে সেই চাপটি চাকার সাথে লাগানো শু বা প্যাডে স্থানান্তরিত হয় এবং সেটি গাড়ির চাকার ভেতরে রিংয়ে চাপ দেয়। এই চাপের কারণে প্যাড এবং রিংয়ের মধ্যে ঘর্ষণ হয় এবং এই ঘর্ষণ বল গাড়ির চাকাকে থামিয়ে দেয়। চলো তাহলে এবার এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। কোন তলের গতি ঘর্ষণ সহগ 0.3। উক্ত তলে 50 কেজি ভরের কোনো বস্তুর উপর কি পরিমাণ গতি ঘর্ষণ বল কাজ করবে? আমরা জানি বস্তুর ওজন W সমান m × g। তাহলে সূত্রে মান বসিয়ে W এর মান পাবো 490 নিউটন। এখন গতি ঘর্ষণ বল F সমান μW তে গতি ঘর্ষণ সহগ এবং বস্তুর ওজনের মান বসিয়ে ঘর্ষণ বল পাবো 147 নিউটন। তোমার পড়ার টেবিলকে 25 ডিগ্রি কোণে কাত করালে টেবিলে রাখা বই পড়ে যেতে চায়। বের করতে হবে তোমার টেবিলের তলের গতি ঘর্ষণ সহগ কত। এখানে যে কোণে টেবিলকে কাত করালে তার উপরে রাখা বস্তু পড়ে যেতে শুরু করে সেটা হলো থিটা সমান 25 ডিগ্রি। আমরা জানি গতি ঘর্ষণ সহগ মিউ সমান tan থিটা। তাহলে সূত্রে মান বসিয়ে টেবিলের তলের গতি ঘর্ষণ সহগ পাবো 0.466। অন্তুর টেবিলের উপর রাখা 500 গ্রাম ভরের বইয়ের উপর 1.25 নিউটন বল প্রয়োগ করলে বইটি গতিশীল হয়। টেবিলকে সর্বোচ্চ কত কোণে কাত করালে বইটি পড়বে না? আমরা জানি ওজন W সমান m × g। তাহলে বইয়ের ভর এবং অভিকর্ষজ ত্বরণের মান বসিয়ে বইয়ের ওজন পাবো 4.9 নিউটন। এখন ঘর্ষণ সহগ মিউ সমান F/W সমীকরণে বল এবং ওজনের মান বসিয়ে ঘর্ষণ সহগের মান পাবো 0.255। আবার মিউ সমান tan থিটা। এখান থেকে থিটা এর মান পাবো 14.3 ডিগ্রি। এবার একই সাথে তিনটি সমস্যা সমাধান করব। মনে করো মেঝেতে রাখা একটি কাঠের টুকরোর ঘর্ষণ সহগ মিউ এর মান 0.01। কাঠের ভর 10 কেজি হলে সেটাকে নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে? আবার কাঠের উপর 100 কেজি ভরের একটি পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে নাড়ানো সম্ভব? শেষে তোমাকে বের করতে হবে মেঝে ঘর্ষণহীন হলে কি হতো। মনে করি কাঠের ক্ষেত্রে F1 এবং কাঠ ও পাথরের ক্ষেত্রে F2 বল প্রয়োগ করতে হবে। ঘর্ষণ সহগের সংজ্ঞা অনুযায়ী মিউ সমান F/R। তাহলে প্রথম ক্ষেত্রে F1 এর মান পাবো 0.98 নিউটন।
একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে পাবো F2 সমান 10.78 নিউটন। যদি ঘর্ষণ না থাকতো তবে যে কোনো বল প্রয়োগ করলে বস্তুটিকে নাড়ানো সম্ভব হতো। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা ঘর্ষণ বল সম্পর্কে জানলাম এবং এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করা শিখলাম। এই অধ্যায়ের প্রবলেম